আসলে বাংলাদেশের রাজনীতির যে কালচার বিগত সময়ে ছিল, সেটা খুব বেশি সুখকর নয়। ছাত্র রাজনীতি আসলে কোন অবস্থায় আছে বাংলাদেশে? আমরা আমাদের সাংগঠনিক কাঠামো চেঞ্জ করব। এই ১৭ বছরের আগেও কি ছাত্র রাজনীতির নানান রকম ঘটনা, দুর্ঘটনা আমরা দেখিনি? শীর্ষ নেতৃত্ব কিন্তু সবাই পেতে পারে না। তরুণ প্রজন্ম কিংবা এই জেন জি, জেন আলফা আসলেই ছাত্র রাজনীতির প্রতি আগ্রহী হবে? এটার দায়িত্ব দুই পক্ষকে নিতে হবে। সামনের দিনে ছাত্রদল কিভাবে নিয়ন্ত্রণে থাকবে? ছাত্র শিবির কিন্তু তাদের যে রাজনীতির চেইনের মধ্যে কিন্তু গুপ্ত রাজনীতিটাকে অ্যাকোমোডেট করে ফেলেছে। ছাত্র রাজনীতি বলা হয় বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন সংগ্রাম তার শুরুটা হয়েছিল শিক্ষার্থীদের হাতে। এমনকি ২৪ জুলাই আগস্টের যে আন্দোলন তাও শুরু হয়েছিল শিক্ষার্থীদের হাতে। কিন্তু এই ছাত্র রাজনীতি থেকে তরুণ প্রজন্ম বিমুখ হয়ে যাচ্ছে দিনকে দিন। বর্তমানে বিএনপি সরকারের দায়িত্বে আছে এবং সেই বিএনপির যেটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তার কমিটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সামনে হয়তো কেন্দ্রীয় সংসদেরও কমিটি ঘোষণা করা হবে এবং দেশের বিভিন্ন জায়গায় এই জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নানান রকম ঘটনাও ঘটছে। আমরা একটু ছাত্র রাজনীতি নিয়ে কথা বলবো এবং একই সাথে ছাত্র দলের হাল অবস্থা নিয়ে কথা বলতে চাই। আমাদের আজকের অতিথি ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন। জিয়ন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আলাপের যত দর্শক শ্রোতাবৃন্দ আছে সবাইকে। আপনি তো একটা লম্বা সময় ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত। ছাত্র রাজনীতি আসলে কোন অবস্থায় আছে বাংলাদেশে? জি, ধন্যবাদ। আসলে দেখেন, আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছি সেই ২০১০ সাল থেকে। অলমোস্ট ১৬ বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এখন ২০২৬ সাল। আসলে বাংলাদেশের রাজনীতির যে কালচার বিগত সময়ে ছিল, সেটা খুব বেশি সুখকর নয়। এবং যেই প্রশ্নটার মধ্যে আপনি তুলেছেন যে বর্তমান তরুণ প্রজন্ম অনেকেই রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে বা ছাত্র রাজনীতির যেই গুণগত পরিবর্তনের স্বপ্ন বা আকাঙ্ক্ষা তারা দেখেছিল, সেটা বিরাজমান ছিল না বিগত ১৭ বছরের কালচারের কারণে। সেটার জন্য সবাই কমবেশ দায়ী। তবে আমি একটা জিনিস বুঝি, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে যেটা হয়েছিল, সেখানে যে রাজনীতির যে প্রক্রিয়াটা ছিল এককেন্দ্রিক। সেখানে বিরোধী দল বা বিরোধী মত বলতে ছিল না। একই প্রক্রিয়া বিরোধী রাজনৈতিক দলগুলোর যে ছাত্র উইংগুলো আছে, তাদেরও সেই রকম কার্যক্রম করার সুযোগ ছিল না, বাধা ছিল বিভিন্ন ধরনের। তো সেই জায়গায় একটি সরকারি দলের ছাত্র সংগঠন এবং মাসল পাওয়ারের যেই পলিটিক্সটা ছিল, সেটা দেখতে দেখতে অনেকেই রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল। রাজনীতির প্রতি তাদের যেই স্বপ্ন ছিল বা আকাঙ্ক্ষা ছিল, সেটা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে আমি যেটা বুঝি, এই ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানে আমাদের কিন্তু নতুন একটি দ্বার উন্মুক্ত হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেরকম ছাত্র দলের বা বিশেষ করে ছাত্রছাত্রীদের ভূমিকা সর্বাগ্রে ছিল, এই ২৪-এর গণ আন্দোলনে কিন্তু সেটা অলমোস্ট 90% কৃতিত্ব ছাত্রছাত্রীদের। কেননা রাজনৈতিক দলগুলো, আমাদের মাদার সংগঠন সহ অন্যান্য যারা বিরোধী মতের রাজনৈতিক দলগুলো আছে, তারা বিগত ১৬-১৭ বছর ধরেই কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দিয়ে আসছে, কাজ করছে। বাট যেই স্টিম রোলারটা ছিল আইনশৃঙ্খলা বাহিনী সহ তাদের বিভিন্ন সংগঠনের, তার কারণে সেই অর্থে পূর্ণাঙ্গ সফলতা যেটা বলে সেটা আমরা দৃশ্যমান করতে পারিনি। কিন্তু এই ২৪-এর গণ অভ্যুত্থানে কিন্তু সেটার পরিপূর্ণতা পায়। ছাত্রছাত্রীদের হাত দিয়েই কিন্তু মূলত শুরু হয় যে কোটা বিরোধী আন্দোলনটা। সেটার মাধ্যমে পরবর্তীতে প্রতিটা রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিস্ট বিরোধী ছিল, সবাই তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করে এবং মাঠের আন্দোলনে যুক্ত হয়, যার ফলশ্রুতিতে ৫ আগস্ট ফ্যাসিস্টের বিদায় আমরা দেখতে পারি। তো সেই জায়গা থেকে আমি বলবো, যেহেতু একটা পরিবর্তন শুরু হয়েছে এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতায় কিন্তু জিয়া পরিবারের যিনি কর্ণধার এখন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এবং উনি কিন্তু অনেকগুলো পরিবর্তন, যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কখনো স্বপ্ন দেখিনি বা আশা করিনি, সেটা কিন্তু ওনার কার্যক্রমের মাধ্যমে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতায় ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনের স্বপ্ন নিয়ে তাদের কার্যক্রম শুরু করবে। এবং আমরা বিশ্বাস করি, নতুন যেই স্বপ্ন বাংলাদেশের আপামর ছাত্র জনতা দেখেছিল এই ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেটার পরিপূর্ণতার জন্য আমরা আমাদের সাংগঠনিক কাঠামো চেঞ্জ করব এবং আমাদের যে কর্মপরিকল্পনা ভবিষ্যৎ রাজনীতিতে, সেখানে আমরা গুণগত পরিবর্তন এনে মেধার চর্চা এবং বুদ্ধিভিত্তিক চর্চাকে প্রায়োরিটি দিয়ে কীভাবে টেবিলের টপার যারা আছে তাদেরকে ছাত্র দলের, বিশেষ করে ছাত্রদলকে তাদের আস্থার জায়গা হিসেবে নেওয়া যায়,
তাদেরকে কিভাবে আমাদের সংগঠনে অ্যাকোমোডেট করা যায় এবং যে আধুনিক বিশ্ব, বিশেষ করে ২০২৬ সালের বর্তমান সময়ের যে সিচুয়েশন, সেটাকে আমরা কোপিত করে আমাদের কর্মপরিকল্পনা ঢেলে সাজাই, যাতে করে নতুনরা, বিশেষ করে তরুণ প্রজন্ম, জেনজি বা আলফা জেনারেশনে যারা আছে, তারা যাতে ছাত্রদলমুখী হয় এবং তাদের আস্থার জায়গা হিসেবে আমাদের সংগঠনকে বিবেচিত করে। আপনি বলছিলেন যে ১৭ বছরের এক ধরনের এককেন্দ্রিক শাসন এবং ছাত্র সংগঠনের মাসেল পাওয়ারের জন্য ছাত্র রাজনীতি বিমুখ হয়েছে। এই ১৭ বছরের আগেও কি ছাত্র রাজনীতির নানান রকম ঘটনা, দুর্ঘটনা আমরা দেখিনি? ধরেন ৮০-র দশকে ছাত্র রাজনীতির যে হাল, যে মধুর ক্যান্টিনে বিরোধী পক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ চা খাওয়া একসাথে, আড্ডা দেওয়া একসাথে, হয়তো কিছুক্ষণ আগেই মিছিলে তার বিরুদ্ধে কথা বলে এসেছে, সেটা কি আমরা ১৭ বছরের আগেও দেখি নাই, সেই পরিস্থিতির পরিবর্তন? না, আপনি যেটা বলছেন সেটা আংশিক সত্য আমি বলব, কারণ এর আগে ছিল না তা আমি বলবো না। তবে তখনকার পরিবেশের মধ্যে একটু সহনশীলতা ছিল। অ্যাটলিস্ট এক টেবিলে বসা যেত, কথা বলা যেত, তাদের আইডিওলজিক্যাল যেই থিঙ্কিংগুলো আছে সেগুলো নিয়ে একজন বা এক দল আরেক দলের সাথে কথা বলতো। বাট সেটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। কিন্তু আপনার বুঝতে হবে বর্তমান যে জেনারেশন, যারা এখনকার জেনারেশন, এখন স্মার্টফোনের যুগ এবং আপনি সামাজিক মাধ্যমে যে কোনো কিছুই কিন্তু ভাইরাল হয়ে যায়। আমি যাই করি না কেন, আমি যদি কোনো অপকর্ম করি, সেটা আমি সর্বোচ্চ ১ থেকে ২ দিন হয়তো বা হাইড করে রাখতে পারবো। তৃতীয় দিন সেটা বাংলাদেশের সকল মানুষের সামনে চলে যাবে সামাজিক মাধ্যমের এর মাধ্যমে। তো আমি যেটা বুঝি, আগের রাজনীতির যে কালচার ছিল সেটাতে আমাদেরও দায় নাই তা বলবো না, হয়তোবা কম বেশি দায়ী আমাদের যে কাঠামো সেটাও কিছুটা সেখানে জড়িত আছে। তবে আমি বুঝি পরিবর্তনের যে টেন্ডেন্সি শুরু হয়েছে, সেটাতে যদি আমরা নিজেদেরকে পরিবর্তিত করতে পারি, তাহলেই কিন্তু নতুনদেরকে আকৃষ্ট করা যাবে। না হলে কী হবে, এই যে পেশি নির্ভর শুধুমাত্র, এবং সেখানে যদি আসলে গুণগত পরিবর্তন না হয়, রাষ্ট্রের জন্য আমরা আমাদের সংগঠনের নেতাকর্মীদের কোনো কাজে ব্যবহার করতে না পারি, তাহলে আসলে এই গুণগত পরিবর্তন ছাড়া এই রাজনীতির আসলে খুব বেশি একটা ইফেক্টিভনেসটা আমরা দেখতে পাবো না। আমাদের যেহেতু প্রধানমন্ত্রী উনি চাচ্ছেন দেশের সকল জনশক্তিটাকে কাজে লাগাতে, যেহেতু ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এখানে একটা বড় চেইন আমাদের এই ছাত্র রাজনীতির সাথে যুক্ত, তাদেরকেও কিভাবে আমরা কর্মক্ষম করা তুলতে পারি, বিশেষ করে তাদেরকে কিভাবে জনশক্তি হিসেবে কাজে লাগানো যায়। শুধুমাত্র আমরা ছাত্র সংগঠনের নেতা হিসেবে বসে থাকতে চাই না। আমরা চাই আমরা যেমন সংগঠন করব, সংগঠনের পদ হোল্ড করব, দলীয় যেই আইডিওলজিগুলো সেটা সকল জনশক্তির মাধ্যমে তাদের বাংলাদেশের প্রতি জনগণের কাছে পৌঁছে দিব। পাশাপাশি তাদেরকে যদি কোনো কর্মক্ষম করা যায়, কোনো একটা সেক্টরে কাজে লাগানো যায়, বিশেষ করে যেমন আমি আমার কথা বলতে পারি, আমি ক্ষুদ্র একজন ফ্রিল্যান্সার, আমি রাজনীতির পাশাপাশি সেই ২০১৯ সাল থেকে ফ্রিল্যান্সিং প্রফেশনে আছি। কেননা রাজনীতি করার পাশাপাশি আপনি চাইলে চাকরি বা ব্যবসা করতে পারবেন না। কিন্তু দেখেন, ফ্রিল্যান্সিং প্রফেশনটা কিন্তু মুক্ত পেশা। আপনি সারাদিন রাজনৈতিক কর্মকাণ্ড করেও কিন্তু রাতে যদি আপনি চান, মানে আপনি যদি এক্সপার্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে চালানোর জন্য বা নিজের ২, ৪, ৫, ১০ জন ছোটো ভাইকেও চালানোর যেই সামর্থ্যটা দরকার পড়ে, সেটা কিন্তু সম্ভব হয়। আমি বলতেছি না সবাইকে ফ্রিল্যান্সারই হতে হবে, বাট সেটা যেমন একটা অপরচুনিটি, আমাদের এরকম আরও অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট করতে হবে যেখানে আসলে আমাদের সেই সুযোগটা তৈরি হয়। তো আমার মনে হয় সেটা ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন। আপনি খুব অপটিমিস্টিক হয়ে বললেন যে ২৪-এর পর পরিবর্তনের এক ধরনের আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে, তাতে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি আবারও আগ্রহী হয়ে উঠতে পারে। কিন্তু ৫ই আগস্টের পর আমরা গত ১.৫-২ বছরে ক্যাম্পাসগুলোর যে অবস্থা দেখলাম, যেই পরিমাণ মারামারি, হানাহানি দেখলাম, তাতে কি আপনার মনে হয় তরুণ প্রজন্ম কিংবা এই জেনজি, জেন আলফা আসলেই ছাত্র রাজনীতির প্রতি আগ্রহী হবে? না, আমি আপনার এই প্রশ্নের সাথে কিছুটা দ্বিমত পোষণ করব। ৫ আগস্টের পরে, বিশেষ করে ৫ আগস্টের আগের যে পরিবেশ, সেই পরিবেশ কখনোই ছিল না। দু একটা জায়গায় এক্সেপশনাল ছিল, বিশৃঙ্খল পরিবেশ ছিল, সেটার জন্য কিন্তু আমাদের ছাত্র রাজনীতিরই একটা গুণগত পরিবর্তনের না হওয়াটা দায়ী বলে আমি বিবেচিত করি। দেখেন, আমাদের যিনি এখন যেই দলটা বিরোধী দল হিসেবে আছে, জামাতে ইসলামের ছাত্র উইং, যদিও তারা সেটা স্বীকার করে না, ছাত্র শিবির কিন্তু তাদের যে রাজনীতির চেইনের মধ্যে কিন্তু গুপ্ত রাজনীতিটাকে অ্যাকোমোডেট করে ফেলেছে। ইস্যুটা হয়েছে সেই জায়গায়। আপনি যদি দেখেন ৫ আগস্টের পরে ২ থেকে ৩টা বিশ্ববিদ্যালয় এই ধরনের সিচুয়েশন হয়েছে, তাও রক্ষকে কোনো সংঘর্ষ না। হ্যাঁ, একটা ঝামেলা ছিল যেটা কুয়েটে সর্বোচ্চ, সেটাতে আমাদের দলের যেই ২-৩ জন সামনে থেকে দায়ী হিসেবে বিবেচিত হয়েছে, প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু ছাত্রদল না, আমাদের বিএনপির আরেকটা সংগঠনের নেতাকর্মী যুক্ত হয়েছে, যেটা অতীত রাজনৈতিক যেই স্ট্রাকচার
তার ফলশ্রুতিতে হয়েছে। কারণ বিগত সময় এইরকম কালচার ছিল যে কোনো দলের সংগঠন যদি আক্রান্ত হয় অন্য অন্য সংগঠনগুলো তাদের পাশে গিয়ে দাঁড়ানোর যে প্রবণতা, আমি মনে করি ছাত্র দলের বিষয়টা ছাত্র দলকে হ্যান্ডেল করা উচিত বা করতে দেওয়া উচিত। পাশাপাশি ছাত্রছাত্রীদের দাবি দেওয়া কেন্দ্রিক ইস্যুতে ছাত্রছাত্রীদের যেই দাবি দেওয়া কেন্দ্রিক যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা কাজ করবে, মাদার সংগঠন তাদেরকে হয়তোবা পরামর্শ এবং সহযোগিতা করতে পারে। আমি যেটা বুঝি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে 5 আগস্টের পরে কিন্তু ছাত্র রাজনীতি চাইনা ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেটা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, তিতুমির কলেজে হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, এরকম বিভিন্ন জায়গায়। তো সেইখানে বুয়েটে হয়েছে বেশ বড়ভাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এইখানে যারা এই আন্দোলনগুলোর নেতৃত্ব দিয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে যাদেরকে আমি বিভিন্ন টেলিভিশন টকশোতে বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাজারুল ইসলাম মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন, পরবর্তীতে ছাত্র শিবিরের। একই রকম আমি যদি বলি তিতুমির কলেজের সেক্রেটারি হয়েছে মুনতাসির আনসারি, ছাত্র রাজনীতি চাইনা ক্যাম্পেইন পরিচালিত করেছে, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবিরের সেক্রেটারি। তো এরকম অসংখ্য আছে। কিন্তু কথা হচ্ছে দেখেন ছাত্র শিবিরের যে রাজনৈতিক স্ট্রাকচার বা কালচার, আপনি কিন্তু এক মাসেই সংগঠনের শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না। তাদের কিছু স্ট্রাকচার আছে যে লো টায়ার থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠে আসতে হয়। তাহলে সেই জায়গায় দ্বিচারিতাটা কেন করলো? তারা যেহেতু জানে এই ছেলেটা ছাত্র শিবিরের লোক, কেন গুপ্তভাবে তাকে ছাত্র রাজনীতি চাইনা ক্যাম্পেইন পরিচালিত করা হয়েছে? দেখেন আমার এইখানেই তাদের সাথে দ্বিমত। আপনি যদি প্রকাশ্যে থাকেন, বিশেষ করে আমার কথাই বলি, ধরুন আমি ছাত্র দলের পোস্টেড নেতা বা আমি প্রকাশ্য রাজনীতিতে যুক্ত, আমি যে কোনো অপকর্ম করি এর জন্য কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যেমন দায়বদ্ধ রাখতে পারবেন, পাশাপাশি আমার সংগঠনকেও কিন্তু আপনি এর মধ্যে নিয়ে আসতে পারবেন, যাতে করে তারাও আমার দায়ের জন্য কিছুটা হলেও দায় স্বীকার করে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করে। কিন্তু আমি যদি গুপ্তভাবে থাকি, আমার রাজনৈতিক পরিচয় নেই, আমি যদি ভালো কাজ করি হয়তো বা কোনো একদিন আমার দল আমার পক্ষে কথা বলবে যে সে আমার দলের নেতা হিসাবে এই সাফল্যটা অর্জন করেছে, যেটা শিবির বিভিন্ন জায়গায় করে আসছে। কিন্তু আমি যদি কখনো কোনো অপকর্ম করি সেটার দায় কিন্তু কখনোই স্বীকার করবে না দল। তো সেটাই হয়ে আসছে। যদি ওপেন রাজনীতি থাকে, মুক্তভাবে থাকে, সকল সংগঠনের কিন্তু সুযোগ আছে ওপেনলি তাদের ভবিষ্যতে যাদেরকে তারা আসলে দলে আকৃষ্ট করতে চায়, নতুন প্রজন্মের যারা আছে শিক্ষিত তরুণ শ্রেণী, তাদের জন্য কর্মপরিকল্পনা সাজাবে। কাজের মাধ্যমে কিন্তু তারাই ঠিক করবে যে কোন ছাত্র সংগঠনটা তাদের আস্থার জায়গা হিসেবে বিবেচিত হবে, কারা তাদের দাবি দেওয়া কেন্দ্রে কাজগুলো করছে, কোথায় তাদের বুদ্ধিভিত্তিক চর্চা সহ অন্যান্য কাজগুলো ফ্রিলি করতে পারবে। তো সেই বিষয়টা যদি ওপেনলি করার সুযোগ না থাকে তাহলে আমি কিভাবে করবো? আমি একটা জিনিস বলি, ছাত্র শিবিরের বর্তমান যিনি সভাপতি সাদ্দাম, উনি কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওইখানে কিন্তু ছাত্র রাজনীতি এখন পর্যন্ত নিষিদ্ধ। তাহলে আপনি বলেন একটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ যেই জায়গায় একটা দীর্ঘ সময় যুগের উপর হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে কিভাবে শীর্ষ নেতৃত্বে আসলো? তো সেইখান থেকে কিন্তু এই প্রক্রিয়া এসেছে। বিষয়টা হচ্ছে তাদের রাজনৈতিক কালচারে বাংলাদেশে একমাত্র গুপ্তভাবে রাজনীতি করার অতীত অভিজ্ঞতা ছাত্র শিবিরের আছে। এজন্য তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে একটা অংশকে গুপ্তভাবে লাগিয়ে দিয়েছিল, যারা পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পাসে আবার ছাত্র শিবিরের কমিটি যখন প্রেশারের কারণে পাবলিশ করতে হয়েছে সেখানে দেখা গিয়েছে। যার প্রেক্ষিতে আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 2024-এর 5 আগস্টের পরে কিন্তু একাধিকবার আমাদের ছাত্রদলের শীর্ষ স্থানীয় 2 জন নেতাই, সভাপতি সেক্রেটারি কিন্তু একাধিকবার তাদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনাদের বিগত 16-17 বছরের কমিটিগুলো প্রকাশ করুন। তারা কিন্তু এখন পর্যন্ত করে নাই। কেন করেন? তার উদাহরণ হচ্ছে এই সাদিক কায়েম এস এম ফরহাদরা। কেননা তারাও যখন ক্যাম্পাসে 5 আগস্টের আগে ছিল তখন কিন্তু তাদের পরিচয় ছিল ছাত্রলীগ। কারণ ইনান ছাত্রলীগের বর্তমান যিনি সেক্রেটারি, উনি কিন্তু কয়েকদিন আগে একটা টক শোতে দেখলাম যুক্ত হয়ে বলেছেন ছাত্র শিবির ছাত্রলীগ করত, এবং সেটা প্রকাশ্য জায়গায় বলেছে, এবং এটার জন্য উনি অনুতপ্ত লজ্জিত বলেছেন যে আমরা তাদেরকে আলাদা করতে পারি না, ডিটেক্ট করতে পারিনি, আমাদের মধ্যে থেকে হেলমেট বাহিনী হিসেবে তারাই কাজ করেছে। শুধু তাদের কথা কেন বলবো, ক্যাম্পাসগুলোতে অনেকে তাদের সামাজিক মাধ্যমে এখন পোস্ট করছে যে বিভিন্ন সময় তাদের উপর যারা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, গণরুম গেস্ট রুম কালচার যারা মূলত প্রবর্তন করেছে, তাদের মধ্যে কেউ কেউ এখন ছাত্র শিবিরের সামনের সারির নেতা। কি বলবেন এখানে? তাহলে ধরেন এই যুক্তিটাকে যদি একটু ব্রডার অ্যাসপেক্টে দেখা হয়, তাহলে কি এমন দাঁড়ায় না যে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হতো সেগুলোর দায় পুরোপুরি সবসময় ছাত্রলীগের? পুরোপুরি বলবো না, এটা আসলে এটার দায় তো দুই পক্ষকে নিতে হবে। ছাত্রলীগ করে না এরকম না, ছাত্রলীগের প্রকাশ্য নেতারাও তো করেছে, বাট এখানে অনেকেই ছিল যারা হেলমেট পরে থাকতো, তারা কারা আমরা কিন্তু জানতাম না, কারণ পরিচয়টা হাইট থাকতো। কিন্তু এদের মধ্যে কেউ কেউ এখন যেহেতু সামাজিক মাধ্যমে প্রমাণ সহ দিচ্ছে, আমরা ধারণা করছি সেই হেলমেট বাহিনীটাই ছিল ছাত্র শিবির। কারণ তারা তো দিনের বেলা ছাত্রলীগ করতো, রাত্রেবেলা দেখা যায় তাদের যেই কাজ, তাদের দলের যে কর্মসূচি বা কাজগুলো ছিল সেগুলো করতো। দিনে ছাত্রলীগ, রাত্রেবেলায় ছাত্র শিবির হয়ে যেত। ছাত্র দলের মধ্যে কি গুপ্ত আছে? সেটা 100% বলাটা আমার জন্য দুরূহ। থাকতে পারে, তাদের যেহেতু অতীত অভিজ্ঞতা আছে, তবে সেটা যদি থাকো সেটা সংখ্যায় খুবই কম।
এবং ভবিষ্যতে যাতে আমাদের মধ্যে সেই ধরনের গুপ্তদের প্রবেশ না ঘটতে পারে, সেজন্য আমাদের কিছু কর্মপরিকল্পনা সাজাতে হবে। সেটা অলরেডি আমরা কিছু কার্যক্রম ইন্টারনালি নিয়েছি। সামনে অবশ্যই নতুন কমিটি যদি হয়, তখন ব্রডার অ্যাসপেক্টে কাজ করার সুযোগ হবে, তখন হয়তো আমরা ডিটেক্ট করতে পারবো। ক্যাম্পাসগুলোর কি অবস্থা দেখছেন? মানে ধরেন আগের যে গেস্ট রুম কালচার ছিল, গণরুম কালচার ছিল, সেইটা হয়তো ফিরে আসেনি, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা কিন্তু একটা আছে। না, শঙ্কা আছে, সেটাকে আমি অস্বীকার করব না। ৫ আগস্টের পরেও কিন্তু বিভিন্ন হলগুলোতে কিন্তু জনশক্তি শিবিরের জনশক্তিদেরকে কিন্তু বিভিন্ন নামে বেনামে কিন্তু, তখন যেহেতু ভিসি ছিল তাদের দল মনোনীত, আমি সরাসরি যদি বলি তাদের সহযোগিতা ছিল, তখন হলগুলো তারাই কন্ট্রোল করতো, এখনও তাদের কন্ট্রোলেই আছে, বাট শিবিরের নামে নাই। কিন্তু দেখেন, ছাত্রদল কিন্তু ২৪-এর ৫ আগস্টের পরে, ১ বছর পরে ২৫ সালের ৩ আগস্ট শাহবাগ চত্বরে কিন্তু একটা বড় সমাবেশ করেছিল, যেটা মূলত শহীদ মিনারে হওয়ার কথা ছিল। পরবর্তীতে এনসিপির দাবির প্রেক্ষিতে আমরা সেই জায়গাটা ছেড়ে দিই। সেখানে কিন্তু তারেক রহমান চিফ গেস্ট ছিল, যিনি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। সেইখানে আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ৯টা কমিটমেন্ট দিয়েছি, ৯ দফা, যেগুলো আমরা ছাত্র রাজনীতিতে ভবিষ্যতে কখনোই ঘটতে দিব না। এবং সেটার মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি উল্লেখ ছিল, গণরুম গেস্ট রুম কালচারকে ফিরিয়ে আনবো না, জোরপূর্বক হল দখল হবে না, জোরপূর্বক আমাদের দল করার জন্য প্রেশারাইজ করা হবে না, তাদেরকে জোরপূর্বক মিছিলে নেওয়া হবে না। তো সেরকম অনেকগুলো পয়েন্ট আছে। তো আমরা এখন পর্যন্ত আমাদের কমিটমেন্টটা বজায় রাখছি এবং সামনেও রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্রদল কখনো এই প্রক্রিয়াতে যুক্ত হবে না, অন্য কাউকে করতে দিবে না। এটাকে আপনি যেই নেতৃত্বে আসুক, আমি থাকি বা অন্য কেউ, সেটা আপনি অবশ্যই ভবিষ্যতে দেখতে পাবেন বলে বিশ্বাস করি। ছাত্রদলের কমিটি বিভিন্ন জায়গায় ঘোষণা করা হচ্ছে, আগের কিছু কমিটি পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে, নতুন কিছু কমিটি হচ্ছে, এবং এই কমিটি নিয়ে অসংখ্য অভিযোগ। অছাত্র, ব্যবসায়ীরা, এমনকি আগের ছাত্রলীগ করা অনেকেই কমিটিতে জায়গা পাচ্ছে, এবং বেশ কিছু জায়গায় সংঘর্ষ পর্যন্ত হয়েছে, পদবঞ্চিত আন্দোলন করেছে। রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করতে হয়েছে দুই পক্ষের মারামারি ঠেকাতে গিয়ে, এবং সেনাবাহিনী লাঠিচার্জ করে নিয়ন্ত্রণ করতে হয়েছে। ছাত্রদল একটা লম্বা সময় হয়তো রাজনীতি করতে পারে না, নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু এখন ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপি সরকারে, সেই ছাত্রদলের কমিটি নিয়ে যদি এতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটে, সামনের দিনে ছাত্রদল কিভাবে নিয়ন্ত্রণে থাকবে? না, অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা বলবো না, তবে ২-৩টা গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন আপনি বলেছেন রাঙামাটি, ওই দিক দিয়ে নোয়াখালী সহ ৩টা জায়গায়, আমি যদি ভুল না করি। এবং ফেসবুকেও কিন্তু ছাত্রদলের অনেক নেতাকর্মীকে সেটা খুব হতাশ, আমি সেটা ভাবনা প্রকাশ করতে দেখা গেছে জায়গায়, যে সেটা হয়েছে কিন্তু কেন হয়েছে সেটা আপনার বুঝতে হবে। বিগত ১৭ বছর আমাদের কিন্তু প্রকাশ্য রাজনীতি করার সুযোগ সীমিত ছিল, এবং আমাদের কমিটিগুলো নিয়মিত হয়নি, অনেকটা জটলা ছিল, যেটা হচ্ছে ছাত্রদলের কমিটিগুলোর প্রতি ২ বছর অন্তর অন্তর হয়। তখন কিন্তু হয় দেখা যায় একটা সংগঠনে প্রতি ২ বছর অন্তর অন্তর কমিটি হলে কিন্তু অ্যাকোমোডেট করা বা কমিটিতে স্থান পাওয়ার যে সুযোগ থাকে, ৫ বছর পরে হলে কিন্তু সেটা বাড়তে থাকে। আমাদেরও একটা ব্যাকলগ তৈরি হয় অনেক। জি, সেটাই হয়েছে। সেই ব্যাকলগের কারণে দেখা যায় অনেকেই যোগ্য ছিল, দেখা যায় শীর্ষ নেতৃত্ব কিন্তু সবাই পেতে পারে না। আপনি জানেন আমাদের ছাত্রদলের প্রতিটা জায়গায় প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য যোগ্য, প্রতিটা জেলায় আমি যদি বলি মিনিমাম 10 থেকে 15 জন বা 20 জন ক্ষেত্র বিশেষে আছে। কেননা আমাদের সংগঠনটা অনেক বড়, এখানে জনবল অনেক বেশি, কিন্তু দিন শেষে সবাইকে খুশি রাখা যায় না, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যারা যোগ্য, আসলেই তাদের কাজের মাধ্যমে দলকে বিগত 17 বছর সার্ভিস দিয়েছে, দলের দুঃসময় পাশে ছিল, নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, তাদের ভিতরে একটা প্রচ্ছন্ন ক্ষোভ থাকে সাময়িক। তবে সেটা সাময়িক, আশা রাখি খুব অল্প সময় সেটা কেটে যাবে। তাদের সাথে আমাদের শীর্ষ নেতৃত্ব কথা বলছেন, এমনকি আমাদের সাংগঠনিক অভিভাবক জনক তারেক রহমান এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল কাজ করছেন। তবে সেটা যে খুব বড় আকারে, এত বড় একটা বিশাল সংগঠনে ২-৩টা জায়গায় যদি একটু বিশৃঙ্খলতা হয়, তার মানে এই নয় আমরা সুশৃঙ্খল নই বা আমাদের মধ্যে সেই লেয়ারটা নেই। ইস্যুটা হচ্ছে সেইখানে যোগ্যতর যারা পেয়েছে তারা, যারা বঞ্চিত হয়েছে তারাও যোগ্যতর। স্বাভাবিকভাবে সবাই যখন সর্বোচ্চ চেয়ারের দাবিদার থাকে, তখন সেটার জন্য যদি না পাওয়া যায় দীর্ঘ সময়ের পরে, আবার পাওয়ার পার্টি দীর্ঘ সময়ের পর, সেটাও একটা ইস্যু। তখন দেখা যায় ক্ষোভের প্রকাশটা একটু দেখানোর জায়গা তৈরি হয়, তো সেটা দেখিয়েছে। তবে আশা রাখি খুব অল্প সময় সেটা মিনিমাইজ হয়ে যাবে। আর যেটা বলছেন ছাত্রলীগ থেকে আসার সংখ্যা আমার মনে হয় না থাকার কথা, তাও যদি ২-১টা থাকে সেটা তদন্ত সাপেক্ষে আমি তথ্য সহ বলছি। যদি কোনো কারণে ধরেন এখানে অনেকগুলো স্টেক কমিটিগুলো গঠনের ক্ষেত্রে আমি তথ্য সহ বলবো, যেই কমিটিগুলো নতুন হয়েছে সেই কমিটিগুলোর জন্য কিন্তু ছাত্রদল থেকে, কেন্দ্রীয় সংগঠন থেকে কিন্তু আলাদা একটা টিম গঠন করা হয়েছে, যেখানে একজন সহসভাপতি এবং 2 জন যুগ্ম সাধারণ সম্পাদক থাকে। তারা কিন্তু ওই অঞ্চলের যে ডাটাটা সেটা কিন্তু তারা নিজেরা নিয়ে আসছে, এবং সেখানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্ব সহযোগিতা করেছে, এবং পরবর্তীতে কিন্তু
আমাদের কেন্দ্রের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা সেটাকে অ্যাকোমোডেট করে ফাইনাল স্টেজে যেটা হয় সেটা করেছে। এখানে 3টা পক্ষই জড়িত আছে। এখানে কিন্তু মানে মিস ইনফরমেশন বা গ্যাপটা হওয়ার সুযোগ কম। তারপর হচ্ছে যেই সব জায়গায় পূর্ণাঙ্গ কমিটি হয়েছে সেইখানে দেখা যায় জেলা ছাত্রদল কিন্তু প্রতিটা তাদের জেলার অধীনে যে কটা মানে সংসদীয় আসন আছে প্রতিটা সংসদীয় আসনের যারা শীর্ষ নেতৃত্ব তাদের সাথেও সমন্বয় করেছেন। তো দুই একটা মিসিং হতে পারে যে যোগ্যতর ব্যক্তি পিছনে পড়ে গিয়েছে, অযোগ্য বলবো না, বাট তার থেকে একটু কম পরিশ্রম করা লোক হয়তো আর একটু সামনে চলে এসেছে, সেই ক্ষোভটা আসে। আমিও সামাজিক মাধ্যমে দেখেছি। এটা আমাদের জন্য কষ্টদায়ক, বাট এটা বুঝতে হবে 17 বছর পর যেহেতু একটা কমিটি হয়েছে সবার পরিচয় দেওয়ার জন্য একটু বিচ্যুতি হতে পারে, তবে সেটা অ্যাডজাস্টেবল। একটা জায়গায় বলি, যেটা বলেন ছাত্রলীগের বিষয়, আমি একটা উদাহরণ দিব। ফেনীতে কিন্তু দেখা গিয়েছে একটা ওয়ার্ড কমিটিতে কিন্তু ম্যাডামের গাড়ি বহরে হামলাকারী একজন, তাকে কিন্তু পদায়ন করা হয়েছিল। সেটা কিন্তু দেখেন একটা ওয়ার্ড কমিটি কিন্তু দেয় তার অধীনস্থ, যদি বলি থানা বা পৌর কমিটি, পৌর যুবদলের, আমি যদি ভুল না করি সেখানে, সেই পৌর যুবদল কিন্তু সেন্ট্রালকে বলে ঠিক করে না, তাদের দায়িত্ব হচ্ছে সেটা তদারকি করা। কিন্তু যখনই আমাদের নোটিশেবল হয়েছে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, বিএনপি যখন এটা অ্যাকোমোডেট করেছে তখন কি হয়েছে, ওই কমিটিকে তো বাতিল করা হয়েছেই, ওয়ার্ড কমিটি, সেই পৌরসভা কমিটিকেও কিন্তু স্থগিত করা হয়েছিল। গতকালকে কিন্তু সেই পৌর কমিটি বাতিল করেছে, ইভেন তার দায় কিন্তু জেলা যুবদলের কমিটিও স্থগিত করে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে এখানে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি আমাদের দৃষ্টিগোচর হয়, সংগঠনের দৃষ্টিগোচর হয়, সাথে সাথে কিন্তু অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে আমি আমার সহযোদ্ধাদের জন্য বলবো, যেটা 17 বছর দলের জন্য ত্যাগ তিতিক্ষা করেছে তারা অবশ্যই যোগ্য দাবিদার। কিন্তু আমাদের প্রথম প্রাপ্তি যেটা ছিল, আমাদের মূল লক্ষ্য ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় করে জিয়া পরিবারের আস্থাভাজন। আমরা যেমন অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই, বর্তমানেও যেমন আছি। আমাদের জিয়া পরিবারের কর্ণধার জনাব তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আসীন দেখতে চাই, সেটা পরিপূর্ণতা পেয়েছে। আমাদের প্রধান যে চাওয়া লক্ষ্য সেটা পূরণ হয়েছে, আমরা মানসিকভাবে এইখানেই স্বস্তির জায়গা আছি। তবে হ্যাঁ, রাজনীতিতে পদ পদবিও অনেক বড় একটা ফ্যাক্টর, দিন শেষে সবাই চায় স্বীকৃতি। সেই স্বীকৃতির জায়গায় যদি যে যতটুকু যোগ্য এবং প্রাপ্য সে যদি সেটা ঠিকমতো পায়, তার মানসিক স্বস্তি থাকে, দলের জন্য নিবেদিত প্রাণ থাকতে তার অনেক সহজ হয়ে যায়। এখন ধরেন ছাত্রদল এত বড় একটা সংগঠন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে অন্তত 10 জন আছেন যারা প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন, শতভাগ যোগ্যতা রাখেন, কিন্তু আসলে তো ছাত্রদলের প্রেসিডেন্ট হবেন একজন, জি, বাকি 9 জন তো হবেন না। ছাত্রদলের নেতাকর্মীদের কিংবা শীর্ষ নেতৃত্বের মধ্যে কি এই মানসিকতা আছে যে বাকি 9 জন তিনি যোগ্য হওয়া সত্ত্বেও যে একজন প্রেসিডেন্ট হলেন, বাকি 9 জন তাকে সহযোগিতা করবে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, তাদের মধ্যে কোনো কোন্দল হবে না? কারণ আমরা ধরেন আগে ছাত্রলীগের ক্ষেত্রেও শুনতাম, ছাত্র দলের ক্ষেত্রেও শুনতাম, এই গ্রুপটা হচ্ছে প্রেসিডেন্টের গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে সেক্রেটারির গ্রুপ। এই কালচারটা থেকে কি ছাত্রদল বেরিয়ে আসতে পারবে? এই মানসিকতার উন্নয়ন ঘটানো সম্ভব হবে? ইনশাল্লাহ অবশ্যই সম্ভব। দেখেন, আমাদের ছাত্রদলের কমিটি নিয়ে কিন্তু অনেকেই কাজ করছে, আমি নিজেও প্রার্থী। কিন্তু কে নেতা হবে সেটা কিন্তু আমাদের হাতে নয়। আমরা পরিশ্রম করতে পারি, আমরা আমাদের মাঠের কাজ করে যাচ্ছি। আমাদের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, যাকে যোগ্য বিবেচিত করবেন সেই শীর্ষ নেতৃত্বে আসীন হবেন। তবে আমরা যেটা বুঝি, আমার সহযোদ্ধা যারা আছে, আমি আমার জায়গা থেকে বলি, আমরা আমাদের জায়গা থেকে একজন আরেকজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমার সহযোদ্ধা সবাই যোগ্য এবং বিগত 16-17 বছর মাঠে পরিশ্রম করে কিন্তু এই জায়গায় এসে আজকে প্রার্থী হয়েছে। কেউ কিন্তু হঠাৎ করে গতকালকে বা 2 দিন আগে এসে প্রার্থিতা জাহির করেনি। সবাই যার যার জায়গায় যোগ্য। তবে হ্যাঁ, যেহেতু ম্যাজিক্যাল চেয়ারে যাওয়ার সুযোগ দিন শেষে একজন হয় বা সেক্রেটারি হিসাবেও একজন হয়, তো সেই জায়গা থেকে বাকিরা আমরা সহযোগিতা করতে প্রস্তুত। যদি সংগঠন মনে করে আমরা এই সংগঠন করব, সংগঠনের দায়িত্বে থাকব, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। কারণ আমরা চাই ছাত্রদলকে ঢেলে সাজাতে, ছাত্রদলকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যাতে তরুণ প্রজন্মের এই জেন জি এবং আলফা জেনারেশনের ছেলেমেয়েরা, শিক্ষিত তরুণরা ফিল করে ছাত্রদল আমাদের আস্থার জায়গা। এবং আমাদের দুঃসময় যারা এই বিগত 16-17 বছর আমাদের দলের জন্য পরিশ্রম করে গিয়েছে, নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছে, একাডেমিক কেরিয়ার বিসর্জন দিয়েছে, নিজে ভালো থাকতে পারতো, পরিবারকে ভালো রাখার জায়গা ছিল, সেটা বাদ দিয়ে কিন্তু রাজপথে চলে এসেছে। আমি নিজেও একটা জায়গায় ছিলাম, আমি না বলি সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি ব্যক্তিগত কেরিয়ারের সর্বোচ্চ সাফল্য পাওয়ার থেকে আমি যদি রাজনীতিতে যুক্ত হই, আমি হয়তো একটা কমিউনিটিকে ভালো রাখতে পারবো, এবং সেটাই হয়ে আসছে। তো সেই জায়গা থেকে আশা রাখি যেই নেতৃত্বে আসবে বাকিরা তাদেরকে সহযোগিতা করবে। আমার জায়গা থেকে সেটা আমি কমিটেড। আপনি যে কয়েকটা শব্দ ব্যবহার করেছেন, গুণগত পরিবর্তন, মেধার চর্চা, ছাত্র রাজনীতির আমাদের যে অভিজ্ঞতা তাতে এই শব্দগুলো খুব বুকিশ মনে হয়, যে বলার জন্য বলা, এগুলো কি আদৌ ছাত্র রাজনীতিতে বাস্তবায়ন করা সম্ভব?
দেখুন কিংবা ধরেন প্রশ্নটা যদি এইভাবে করি, আপনি তর্কের খাতিরে ধরে নিলাম আপনি ছাত্র দলের প্রেসিডেন্ট হলেন, আপনি কিভাবে করবেন? দেখেন, আগে প্রথম অংশটার উত্তর দেই। বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই সম্ভব ছিল না আগে, সেটা কিন্তু এখন হচ্ছে। ধরেন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি প্রটোকল ছাড়া রাস্তায় হাঁটবেন বা জনগণের সাথে সম্পৃক্ত হবেন, জনগণের পাশে যাবেন, সেটা অতীত ইতিহাসে হয়েছে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর থেকে প্রায় ২০ বছর ছিল না, কিন্তু সেটা জনাব তারেক রহমান বর্তমান সময়ে এসে উনার নিরাপত্তার শঙ্কা থাকার পরেও কিন্তু উনি জনমানুষের সাথে মিশতেছেন, তাদের কথা শুনতেছেন, তাদের কাছে যাচ্ছেন। উনি সচিবালয়ের ঠিক ৯টা থেকে ঢুকে যাচ্ছেন এবং ওনার দেখা দেখি বাকিরাও কিন্তু বাধ্য হচ্ছেন যাওয়ার জন্য, এবং সবার মধ্যে সেই নিয়মানুবর্তিতা চলে আসছে। কিন্তু বিগত সময় এটা ছিল না। উনি কিন্তু অ্যাকাউন্টেবিলিটি যেই জিনিসটা আছে সেটা চেষ্টা করছেন নিজের মধ্যে নিয়ে আসতে। সংসদে কিন্তু এই যে কিছুদিন আগে একটু টানা বৃষ্টির কারণে কিন্তু চট্টগ্রামে একটা অংশ তলিয়ে গেছে, উনি প্রকাশ্য সংসদে সেটার জন্য ক্ষমা চেয়েছেন। উনি নিজে বলেছেন এই যে প্রধানমন্ত্রীর চেয়ারটা, এটা কোনো আসলে ক্ষমতার চেয়ার না, সেটা মূলত দায়িত্বের চেয়ার, দায়বদ্ধতার চেয়ার। সেটা উনি ওনার বক্তব্য বলেছেন। উনি পপুলারিটির রাজনীতি পছন্দ করেন না, উনি দায়িত্বশীল আচরণ করতে চায়, ওই কথাটাই বলতে চায় যেটা আসলে রাষ্ট্রের জন্য দরকার। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রকাশ্যে দেখছি। উনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরে প্রথমেই বিরোধী দলের বাসায় চলে গিয়েছেন উনি। তারপর এই এনসিপি যারা এই ২৪-এর গণ আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই নাহিদ ইসলামের বাসায় চলে গিয়েছেন। এবং এখনও পর্যন্ত সংসদে কোনো বিষয় বিতর্কিত ইস্যু নিয়ে আসলে কিন্তু কমিটি গঠন হচ্ছে দুই পক্ষের লোকজন নিয়ে। তো পরিবর্তন তো হচ্ছে, কখনো হয় নাই মানে ভবিষ্যতে হবে না, এটা মনে হয় ঠিক হবে না। আমাদের আগেও তো সামাজিক মাধ্যম যখন ছিল না, তখন কেউ ভাবছে যে কালকে সামাজিক মাধ্যম আসবে, এটাই আসলে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। এখন হচ্ছে, হয়নি মানে তাই না, ভবিষ্যতে হবে না। তবে হ্যাঁ, পরিবর্তনের জন্য যদি আমি এই চেয়ারে বিবেচিত হই বা আমি না আসলে অন্য কেউ যদি আসে, তারা কাজ করবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। এবং বিএনপি বিশেষ করে আমাদের জিয়া পরিবারের যিনি অগ্রজ, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, যেহেতু পরিবর্তনের রাজনীতি করছেন, বাংলাদেশকে পরিবর্তিত একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, সেই জায়গায় উনি আমাদেরকে সেই সহযোগিতা করবেন এবং আমাদেরকে গাইড করবেন। আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে, পরিকল্পনাগুলো আছে, সেটা বাস্তবায়নের জন্য আমরা ওনার সামনে উপস্থাপন করব। উনি সেটা কিভাবে অ্যাকোমোডেট করতে হয় এবং কিভাবে সেটা মানে এক্সিকিউট করতে হয়, সেই বিষয়টা নিয়ে তো কাজ করার ক্ষেত্রে আমাদের পাশে আছেন আমাদের সংগঠকের ভূমিকা, বিশেষ করে আমাদের অভিভাবকের ভূমিকা। আপনাকে একটা উদাহরণ দিব। বাংলাদেশে অনেক ইস্যুতেই সাময়িক সময় কিন্তু উনি দেখেন, বাংলাদেশে অনেকগুলো মিল কারখানা যেটা নাকি সেই ২০০৬ সালের আগে থেকেও বন্ধ ছিল বা ৬ সালের পর থেকে পর্যায়ক্রমে বন্ধ হয়েছে, এগুলো কিন্তু চালু করার ব্যবস্থা নিচ্ছেন। এই যে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা ব্যবস্থা উনি প্রবর্তন করছেন। অনেকে এটা নিয়ে কথা বলছেন যে এটা চাই কেন সেটা চাই। ইউরোপে দেখেন, আমেরিকাতে দেখেন, এক একটা যে ওই দেশের যারা নাগরিক তাদের জন্য কতগুলো সামাজিক সুরক্ষা কার্ড আছে, খোঁজ নিলে দেখতে পাবে। আমরা তর্কের খাতিরে শুধু সমালোচনা করার জন্য অনেক সমালোচনা করতে পারি, বাট সেই জিনিস আমাদের বেশি দূরে যেতে হবে না। ভারতের দিকে তাকান না, আমাদের পার্শ্ববর্তী দেশ, যদিও আমাদের সাথে এখন পর্যন্ত বৈরী সম্পর্ক, সেটা ঠিক হবে কিনা সেটা সময় নির্ধারণ করে দিবে। সেইখানেও দেখেন জনগণের জন্য একাধিক কার্ড কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে এটা এমন না যে এই কার্ডটা প্রবর্তন করে উনি আসলে দেখানোর জন্য করতেছেন। উনি কমিটমেন্ট দিয়েছিল জনগণের প্রতি, সেটা কিন্তু উনি অলরেডি বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছেন পাইলট প্রকল্প হিসেবে। আগামী ৬ মাস পরে হয়তো বা দৃশ্যমান হবে। তো সেটা যদি হতে পারে, আমাদের ছাত্রদলের যে আমরা যে মটো বা আমাদের যে আকাঙ্ক্ষা নিয়ে আগাচ্ছি, গুণগত পরিবর্তন, মেধার চর্চা, সেটা অবশ্যই হবে। দেখেন, নতুন করে বন্ধ ছিল একটা দীর্ঘ সময়, এর মাধ্যমে কিন্তু অনেক গুণী, আমি যদি বলি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্টেকে কিন্তু বেরিয়ে আসছে, যারা পরবর্তীতে সাফল্যের জায়গায় গিয়েছে এবং বাংলাদেশকেও বিশ্ব দরবারে উজ্জ্বল জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের নামটাকে ছড়িয়ে দিয়েছে। তো আমরাও যদি সেটার চর্চা শুরু করি এবং সেটাতে যদি জনাব তারেক রহমান আমাদেরকে সহযোগিতা করেন, পাশে থাকেন, ইনশাল্লাহ পরিবর্তনটা দেখতে পাবেন, যেই আসুক সেই ম্যাজিক্যাল চেয়ারে। আপনার একটু একটা পুরনো বিষয় জিজ্ঞেস করি। ছাত্র সংসদগুলোতে ছাত্র দলের এরকম ভরাডুবির কারণ কি মনে করেন? কারণ তো এটা দৃশ্যমান, সবার সামনে প্রকাশ্য। ছাত্র সংসদগুলোতে যারা প্রার্থী ছিলেন বা যারা বিজয়ী হয়েছেন, তারা কিন্তু ক্যাম্পাসগুলোতে থাকতে পেরেছেন বিগত সময়ে। তাদের কারো ক্যাম্পাস ছাড়া থাকতে হয়নি। আমরা ক্যাম্পাসের আশেপাশেও যেতে পারিনি। আমাদের কোনো নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে গেলে বা পরীক্ষা দিতেও যদি যায়, তাকে ডিটেক্ট করতে বলে তার উপর যখন ফিজিক্যালি টর্চারের পাশাপাশি তাকে কিন্তু আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে, অনেকে পঙ্গুত্বও হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাম্পাসমুখী হওয়ার সুযোগ ছিল না। কিন্তু তাদের তো গুপ্তভাবে বলি, যেইভাবে যেমন সাদিক কায়েম, এস এম ফরহাদের কথা বলি, ডাকসু থেকেই যদি বলি, তারা ৫ আগস্টের আগে ১৭ তারিখে ক্যাম্পাস খালি হওয়ার আগের দিন পর্যন্ত ক্যাম্পাসে ছিল, তাদের হলে তাদের সিট ছিল এবং তারা ওইখানে হলে থেকেই রাজনীতি করতে পেরেছিল। ছাত্র লীগ হিসেবে ছিল, পরবর্তীতে গুপ্ত হিসেবে তো আবির্ভূত হলো, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আমরা তো সেই জায়গায় ছিলাম না। আমাদের যারা প্রার্থী ছিল তারা কিন্তু কেউ ব্যাক বেঞ্চার না, ফ্রন্ট লাইনার। এবং জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানও কিন্তু সম্মুখ সারিতেই ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ছাত্র রাজনীতিতে যেটা হয়ে আসে বা বিশেষ করে এই ছাত্র সংসদগুলোতে যারা ভোটার,
তারা কিন্তু বিগত 4-5 সেশন বা 6টা সেশনের যারা আছে তারাই ভোটার হতে পেরেছে। তাদের সাথে কিন্তু আমাদের সেই কানেক্টিভিটিটা ছিল না, সেটা আমরা স্বীকার করি। কেন ছিল না? কারণ আমরা ক্যাম্পাসমুখী ছিলাম না, তাদের সাথে সেই ইন্টিমেসিটা হওয়ার সুযোগ ছিল না। সেই ক্ষেত্রে তারা দেখেছে আসলে ছাত্র সংসদ তো 1 বছরের জন্য হয়। এইখানে তাদের জন্য কারা কথা বলতে পারবে, কাদেরকে কারা চিনে, পরিচিত কাকে। একজন আননোন ব্যক্তিকে তাদের পছন্দের ভোটটা দেওয়ার থেকে কিন্তু নোন ব্যক্তিকে দেওয়াটাকে তারা পছন্দ বা প্রায়োরিটি দিয়েছে। তো সেই ক্ষেত্রে হয়েছে। আপনাকে যদি আমি অতীত জায়গা থেকে বলি, ছাত্রদল গঠন করার পরে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, প্রথম ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু ছাত্রদলের সেই অর্থে খুব বেশি সুফল হয়নি, কিন্তু পরবর্তী থেকে কিন্তু সেই সাফল্যটা আমরা দেখতে পেয়েছি। 90-এর ক্ষেত্রে হয়েছে। তো আমরা বিশ্বাস করি আগামীতে যখন ছাত্র সংসদ নির্বাচন হবে, আমরা আমাদের গুণগত পরিবর্তন যদি আসলেই এক্সিকিউট করতে পারি, ছাত্রছাত্রীদের দাবি দেওয়া কেন্দ্রে কাজ করতে পারি, ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের সাথে কানেক্টেড থাকতে পারি, আগামী নির্বাচনগুলোতে ছাত্রদলের সাফল্য দেখতে পাবেন। ল্যান্ডস্লাইড ভিক্টোরি, যেটা নাকি জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে দেখিয়ে দিয়েছে 2/3 আসনে নির্বাচিত করে, জনাব তারেক রহমানের উপর আস্থা রেখে। আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও সেই ভূমিস্লাইড বিজয় সামনে আসবে। অপেক্ষায় থাকুন। আপনি বলছিলেন যে অ্যাকোমোডেট করার কথা, সবাইকে এক ধরনের সুযোগ দেওয়ার কথা। আপনি যে ঘটনাটা বললেন যে আপনারা ক্যাম্পাসে যেতে পারেননি, ডিটেক্ট করতে পারলে আপনাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু 5th অগাস্টের পর আমরা ধরেন ছাত্রলীগের ক্ষেত্রে দেখেছি। ছাত্রলীগের পোস্টেড নেতা না, কিংবা ধরেন সরাসরি কোনো অন্যায় অপরাধের অভিযোগ নাই, এমন অনেকেও যারা ছাত্রলীগ করতেন তাদেরকে এরকম পরীক্ষা দিতে দেওয়া হয়নি। পরীক্ষা দিতে যাওয়ার পর তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। এই বাস্তবতার রিপিটেশনটা কি ইতিবাচক কিংবা সুখকর? আপনি যেটা বলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ছাত্রদল যেই জায়গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা পেয়েছে এবং যারা বিভিন্ন ছাত্র দলের মধ্যে আমি শেষ করছি, আমি বিগত সময় বিশেষ করে 16-17 বছর যারা কিনা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, গণরুম গেস্টরুম কালচার যারা মূলত প্রবর্তন করেছে, তাদের মধ্যে থেকে ডিটেক্ট করতে পেরেছে যাদের তথ্য প্রমাণ এবং পরিচয় সহ, তাদেরকেই কিন্তু আটক করে পুলিশের হাতে দিয়েছে। তাও ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রকাশ্য মিছিল থেকে, যেহেতু জানেন তারা নিষিদ্ধ সংগঠন, তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো কিন্তু নিষিদ্ধ। কিন্তু আমরা কিন্তু মব কালচারের বিরুদ্ধে, যে কাউকে অযথা হেনস্থা করে কারো কোনো অপরাধ না থাকলে তাকে শাস্তির আওতায় আনার পক্ষে, বিশেষ করে আমি বা আমার ছাত্র সংগঠন না। আমরা চাই যেই ব্যক্তি মূলত তার কৃতকর্মের জন্য দলকে ভুগিয়েছে বা আমাদের উপর অত্যাচার চালিয়েছে, তার কৃতকর্মের শাস্তি শুধুমাত্র সেই পাবে, এবং সেটা রাষ্ট্রের যে আইন কাঠামো আছে তার মাধ্যমে। আমি নিজে বিচার করতে চাই না। আমি ঘুমছিলাম, আমার পায়ের গোড়ালি ফাটিয়ে ফেলেছে 15 সালে যখন আমি ঘুমছিলাম, তখন সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে কিন্তু 5 আগস্টের পর আমার সুযোগ ছিল মামলা করার। আমি তাদের মধ্যে একজন তো আমাকে ফোন পর্যন্ত দিয়েছিল, ভয়ে হোক যেটা হোক, কারণ সারা দেশে মামলা শুরু হচ্ছে। আমি তখন বলে দিয়েছি যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি চাই না আমার মতো আপনিও সেটা সাফার করেন। তবে আমি চাই আপনি পরিবর্তিত হন, যদি আল্লাহ আপনাকে সেটার জন্য মাফ করে ভালো, বাট আমি কোনো প্রতিহিংসা রাজনীতি করতে চাই না। আমাদের জনাব তারেক রহমান কিন্তু অনেককেই সেভাবে প্রকাশ্য বলে ক্ষমা করে দিয়েছেন। ইস্যুটা হচ্ছে কি, মব কালচারটা কিন্তু একটা ব্যাধি। আপনি দেখেন এই মব কালচারের মাধ্যমে কিন্তু বিভিন্ন গণমাধ্যম অফিস ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কি আমাদের সম্পৃক্ততা ছিল? আমাদের প্রকাশ্য নেতাকর্মীরা, বিশেষ করে আমাদের শীর্ষ নেতৃত্ব সহ কিন্তু সবাই এটার বিরুদ্ধে ছিল এবং সেটাকে ডিসকারেজ করার চেষ্টা করেছে। কারণ মব কালচার যদি চলতে দেওয়া হয়, সেটা কিন্তু ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আজকে আপনি সাফার করছেন, কালকে আমি করব, পরশুদিন সাধারণ কোনো একজন। কারণ মব যখন ক্রিয়েট করে তখন কিন্তু সত্যিটা যাচাই করার সুযোগ কম হয়। এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি কিন্তু সংসদেও বলেছেন যে এই মব কালচার চলতে দেওয়া যায় না, হওয়া উচিত না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুবই ধার্তহীন কণ্ঠে বলেছেন এই মব কালচারকে আমরা চলতে দিব না। আশা রাখি ভবিষ্যতে এই প্রক্রিয়াটা আর দেখতে পাবেন না, ইনশাআল্লাহ। না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও একাধিক মব হয়েছে এবং তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব একটা হেলদোল খুব একটা চোখে পড়ে নাই। যাই হোক, সেটা নিশ্চয়ই তারা দেখবেন। আমি একটু শেষ করবো। আপনারা কাউন্টার ন্যারেটিভ সেল গঠন করেছেন একটা, আপনি সেটার সদস্য না, আমি উপদেষ্টা হিসেবে। হ্যাঁ, উপদেষ্টা, মানে সেই কমিটির উপদেষ্টা কমিটি তো একটা গঠন করা হয়েছে। উপদেষ্টা আর পূর্ণাঙ্গ কমিটি, উপদেষ্টারা তাদেরকে গাইড করবে বা তাদেরকে কোনো ধরনের সহযোগিতা সাহায্য। এই কাউন্টার ন্যারেটিভ সেলের কাজ কি? আসলে দেখেন, এইটা কোনো রাজনৈতিক সংগঠনও না, অন্য কিছু না। আমাদের ছাত্রদল শুধু না, বিভিন্ন সংগঠন যারা করে, অনেকেই পদ পায় না বিভিন্ন জায়গায়, তাদের কোনো সাংগঠনিক স্বীকৃতি নাই। মূলত এইরকম একটা প্ল্যাটফর্ম যেখানে সকল মানে যারা পদ নাই বিভিন্ন সংগঠনে বাট দলের পক্ষে কাজ করছে, লেখালেখি করছে, দলের কোনো কর্মসূচিতে নিজের উপস্থিত থেকে সেটাকে সফল করছে,
তাদের একটা স্বীকৃতির জন্য একটা জায়গা, সেটা অনলাইন প্ল্যাটফর্ম, এটা কোনো সাংগঠনিক কাঠামো না, যেখানে তারা একত্রিত হয়েছে। সেটাতে একটা বৃহৎ অংশ বলতে পারেন একটা পরিচিত ভাই ব্রাদারদের একটা জায়গা, আড্ডার জায়গা। তারপরে মানে নামটা দেখে আমার মনে হলো কোনো এটা একটা মূলত মোটো তো আছে। উদ্দেশ্য, হ্যাঁ, এটা নামটা সিলেক্ট করার কারণটা হচ্ছে যে আমাদের সামাজিক মাধ্যমে যেই ফেব্রিকেটেড তথ্য হয়, অপপ্রচার চালানো হয়, বা আমাদের দলের বিপক্ষে শুধু না, ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য কিন্তু গুপ্ত বাহিনী এবং অন্যান্য যারা আছে, ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ ছাত্র শিবিরের অনেকেই আছে, এখন তো প্রমাণিত সেটা, তারা কিন্তু অপপ্রচার প্রপাগান্ডা চালায়। সেগুলোকে তথ্যভিত্তিক যাচাই বাছাই, যেমন ধরেন একটা কথা বলা হলো কোন একটা জায়গায় আমাদের কোনো সংগঠনের নেতা জড়িত, আমি যদি সরাসরি বলি, সংসদে কিন্তু প্রধান বিরোধী দলীয় নেতা যিনি, সেই শফিকুর রহমানও কিন্তু বলেছিলেন একটা বিষয় নিয়ে সরাসরি, যে এই যে সাউদা সুমি, উনি কিন্তু একটা ভুয়া ফটোকার্ড ছাপিয়েছেন, যেই শব্দটা জনাব রুহুল কবির রিজভী ভাই, উনি আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, তো ওনার নামে ছড়িয়েছেন, যেই বক্তব্যটা উনি দেনই নাই, যার এক্সিস্টেন্সই নাই সেটা। এখন সেটা যে মিথ্যা, সেটা তো আমাদের যাচাই বাছাই প্রক্রিয়ার জন্য অনলাইনে যারা কাজ করে তাদের মূলত একটা গ্রুপ একত্রিত হয়েছে, সেখানে আমরা এই ধরনের কাজ করব, যেখানে অপপ্রচার, ফেব্রিকেটেড তথ্য, ভুয়া তথ্য থাকবে, সেটার আমরা তথ্যভিত্তিক কাউন্টার দেব, যাতে করে সেই মিথ্যা তথ্যের মাধ্যমে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত না হয় বা বিতর্কিতভাবে আমাদেরকে দোষারোপ না করে, সেজন্য মূলত করা। আর আমরা যারা উপদেষ্টা হিসেবে আছি কয়েকজন, আমরা মূলত যদি তাদের কোনো ধরনের সহযোগিতা বা কোনো ধরনের কোনো তথ্যের বিষয়ে আমাদের যাচাই বাছাইয়ের বিষয় আছে, বা তারা কোনো কর্মসূচি নিতে চায়, সেক্ষেত্রে আমাদের যদি কোনো ধরনের সহযোগিতার জায়গা থাকে বা তাদেরকে গাইড করার জায়গা থাকে, সেটা মূলত আমরা তদারকি করতে পারি যদি তারা চায়, সেই বিষয়ে মূলত, অন্য কোনো উদ্দেশ্য নেই বা অন্য কোনো বিষয় নেই। আজকে 2026 সালে দাঁড়িয়ে 2036 সাল, 10 বছর পর বাংলাদেশের ছাত্র রাজনীতির কি অবস্থা দেখেন আপনি? আমি মনে করি যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই অ্যাডজাস্ট করতে হবে নিজেদের রাজনৈতিক প্রক্রিয়াটাকে, এবং আমাদের যে কর্মপরিকল্পনা সেটাও সাজাতে হবে আমাদের সময়ের সাথে অ্যাডজাস্ট করে। আমি চাই আগামী 10 বছর পরে বাংলাদেশ, যেহেতু জানেন, আমি যদি বলি আমাদের বৈজ্ঞানিক বা কোনো যেটা বলি আমাদের ইলেকট্রনিক্স আইটেম বলি বা অন্য উদ্ভাবনী যে শক্তি, ইনভেনশনে কিন্তু আমাদের সেই ধরনের কোনো নাই বললেই চলে, কোনো ধরনের অংশগ্রহণ নাই বললে চলে, আমরা আমদানি নির্ভর। তো আমাদের কিন্তু প্রচুর রেমিটেন্স যা আসে বা বৈদেশিক মুদ্রা কিন্তু সেখানেই চলে যায়। আমরা যদি এই শিক্ষিত তরুণ সমাজটাকে, বিশেষ করে আমাদের অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু যে আধুনিক শিক্ষামুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নিচ্ছেন, এবং পরিকল্পনা 31 দফার মধ্যে রেখেছিলেন যে আধুনিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, যেখানে মূলত স্কুল পর্যায় থেকে আধুনিক যেই জ্ঞান নির্ভর শিক্ষা, সেটার সাথে অ্যাডজাস্ট হবে, বৈজ্ঞানিক চর্চা থাকবে, নিজেরা যাতে ছোটবেলা থেকে নিজেদেরকে সেটার জন্য প্রস্তুত করতে পারে, ভবিষ্যতে সেইখানে আমাদের ছাত্রদল যাতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মেধার যে পাচারটা হয়, শিক্ষিত তরুণরা সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাচ্ছেন, সেইখানে গিয়ে কিন্তু ওই আধুনিক বিশ্বে উন্নত রাষ্ট্রের কিন্তু তাদের যে অর্থনৈতিক চাকা বা ইনভেনশনে কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে, বাট বাংলাদেশে সেই অপরচুনিটি নাই। সেইখানে জনাব তারেক রহমান যাতে এই বিষয়টাকে কোপিত করতে পারে, আমরা ছাত্রদল বিশেষ করে চাই ছাত্রছাত্রীরা তাদের ছাত্রাবস্থায় যাতে সেইগুলোর সাথে কানেক্ট হতে পারে, আমরা তাদেরকে সেই বুদ্ধিভিত্তিক চর্চার পাশাপাশি ইনভেনশন রিলেটেড যে কাজগুলো আছে সেইগুলোতে আমরা কিছু কর্মসূচি প্রণয়ন করব, যার মাধ্যমে বেশি বেশি সুযোগ পাবে, এবং তারা মনে করবে যে ছাত্রদলের সাথে থাকলে আমাদের সেই কাজগুলো করতে অনেক বেশি সহজ হয়, সহযোগিতা পাওয়া যায়। এবং সেটাই চাই আগামী 10 বছর পরে অবশ্যই অনেক পরিবর্তন হবে, এখন সামাজিক মাধ্যমের যুগ, সেই পরিবর্তনের সাথে আমাদের যাতে অ্যাডজাস্টমেন্টটা থাকে, এবং আমাদেরকে যাতে কেউ না বলতে পারে আমরা সেকেলে চিন্তাধারায় রাজনীতি করছি। রাজনীতির যে গুণগত পরিবর্তন সেটা হবে, তবে যুগের সাথে তাল মিলিয়ে। আজিজুল হক জীবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনার মত জানলাম। আমরাও চাই বাংলাদেশের ছাত্র রাজনীতি অন্তত সহিংসতা মুক্ত হয়ে মেধাভিত্তিক রাজনীতিতে এগিয়ে যাক। আপনাকেও ধন্যবাদ, আলাপের সকল দর্শক শ্রোতাবৃন্দকেও ধন্যবাদ। কথা বলছিলাম ছাত্রদল এবং ছাত্র রাজনীতির হাল হকিকত নিয়ে। আমাদের সাথে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জীবন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চলক দেখার জন্য।